ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতিদিনের মতো আমি আবারও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো ঘটনাটি খুবই ইন্টারেস্টিং, তো আশা করি পুরো ঘটনাটি শুনবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ জেলার তারাকান্দা নামক একটি গ্রামের একজন যুবক। তিনি এখন বর্তমানে একজন ডাক্তার। তো তিনি যখন মেডিকেলে লেখাপড়া করতেন, তো ঘটনাটা তার সাথে তখন ঘটছিল। তিনি যখন মেডিকেলে জুনিয়র স্টুডেন্ট ছিলেন, তখন তিনি খুব চেষ্টা করতেন প্র্যাকটিস করার। তো তার জন্য তিনি বিভিন্ন সময় বেশি সময় অন্য অন্য স্টুডেন্টদের চাইতে তিনি বেশি সময় ব্যয় করতেন তার প্র্যাকটিস নিয়ে। তো ঠিক একদিন তিনি সেই মেডিকেলের একটা মর্গের মধ্যে তিনি লাশ কাটাকাটির কাজ করতেছিলেন। তো তার সাথে একজন সহকর্মী ছিল, তার নাম ছিল রফিক। তো তার সাথে তিনি একসাথে লাশ কাটার কাজ করতেছিলেন। তো এরকমই কাজ করার মাঝখানে হঠাৎ সেই রফিক সাহেব বলে যে, ভাই আমি একটু ওয়াশরুমে যাব, তো আমাকে একটু চাপ আসছে, তো আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। তো এইটা বলে তিনি ওয়াশরুমে চলে যান। তো তিনি তার মতো করে কাজ করতেছিলেন। তো তিনি ভুলেই যান আসলে যে রফিক তার পাশে নাই। তো তিনি তখন তার হাত দিয়ে তার কাছ থেকে একটা ছুরির প্রয়োজন পড়ে, সেটা চান। তো কোনো একটা হাত তাকে সেই ছুরিটা তার হাতে দেয়। তখন তিনি তার নিজের মতো করে কাজ করতেছিলেন। তো কাজ করার ফাঁকে একটা পর্যায়ে তার হঠাৎ মনে পড়ে, আরে রফিক তো নাই তার পাশে, রফিক তো ওয়াশরুমে গেছে, তাহলে ছুরিটা কে দিল? তার মনে একটু খটকা লাগে। তো তিনি পাশে তাকান আসলে দেখার জন্য। তো তিনি লাশটার বুকের দিকটা কাটতেছিলেন, পেটের নিচ দিকটা, বুকের নিচ দিকটা। তো তিনি যখন তার বাম দিকে তাকান, তখন তার চোখটা পড়ে সেই লাশের মুখের দিকে। তো তিনি দেখতে পান যে সেই লাশটা তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আছে। আর সেই লাশের হাতটা সেই টেবিল থেকে নিচ দিকে ঝুলতাছে। তার মনে হইতাছে যে এই হাতটাই একটু আগে তাকে ছুরিটা দিছে, এরকম তার মনে হইল হঠাৎ। কিন্তু তার পাশে রফিক নাই। তো তখন তিনি এদিক সেদিক তাকান, কিন্তু দেখেন যে আসলে রফিক কোথাও নাই। তো তিনি দেখতে পান যে ওয়াশরুমের সেই দরজাটা বন্ধ, রফিক এখনো ওয়াশরুমের ভিতরেই আছেন, সে বের হয় নাই। তো তিনি যখন তার মনে যখন এরকম ভয় লাগতাছিল, তখন তিনি নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন যে আসলে ভয়ের কিছু নাই। এটা হয়তো তার ব্রেনটের মধ্যে, অনেক সময় মানুষের ব্রেন এরকম কাজ করে, ভয় কাজ করে, বিভিন্ন দুশ্চিন্তা মাথায় ঢোকে, যার কারণে। তো তিনি তার কাজটা তিনি আবারও করতে থাকেন। কিন্তু তিনি কিছুতেই ভুলতে পারতেছিলেন না যে সেই লাশটা তার দিকে তাকায় আছে, এই বিষয়টা। তো তিনি তার মনের খুঁতখুঁতি দূর করার জন্য তিনি আরেকবার একটু তাকান সেই লাশের মুখের দিকে। কিন্তু তিনি এবার আরেকটু অবাক হয়ে যান যে আসলে লাশটাকে একটু আগে দেখছিলেন তার দিকে তাকায় আছে, কিন্তু তিনি এবার দেখতে পান লাশটা হাসি দিয়ে আছে। কিন্তু তার স্পষ্ট মনে আছে যে লাশের মুখটা ওরকম ছিল না। তাহলে এখন লাশটা হাসছে কিভাবে? তখন তার মনে হইতাছে যে না, এখানে আসলে অস্বাভাবিক কিছু ঘটতেছে। তো তিনি এটা ভেবে সেই রুম থেকে বের হয়ে যাবেন। তো ঠিক সেই সময় সেই লাশের যে হাতটা ঝুলতেছিল, সেই হাতটা তার হাতের মধ্যে খপ করে ধরে ফেলে, এবং সেই লাশটা কথা বলতে শুরু করে যে,
স্যার আমাকে এইখানে একা রেখে যাবেন না, আমার একা থাকতে অনেক কষ্ট হইতাছে। তো তখন তিনি মানে খুবই ভয় পেয়ে যান। তো তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার গলা দিয়ে কোনো ধরনের শব্দ আসতেছিল না। তো তিনি তখন সেই হাতটাকে, তার হাতটা ছাড়ানোর জন্য মানে খুব চেষ্টা করতেছিলেন, কিন্তু হাতটা খুবই শক্তভাবে ধরা ছিল। তো তখন তিনি মানে কোনোভাবে তার হাতটা অনেক শক্তি প্রয়োগ করে ছুটান। ছুটায় যখন মানে দরজার দিকে দৌড় দেন, তখন তার সাথে ঘটে মানে আরেকটা অদ্ভুত ঘটনা। তো তিনি দেখতে পান যে সেই দরজার কাছেই, দরজার থেকে প্রায় ২-৩ হাত ভিতরের দিকে সেই লাশটা স্লিং এর সাথে ঝুলতেছে, এবং তার দিকে তাকায় বলতেছে, স্যার আমাকে এইখানে একা রেখে যাবেন না। তখন সে মানে জোরে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো অবশেষে তার যখন মানে জ্ঞান ফিরে, তখন তিনি দেখতে পান যে মানে সেই রেস্ট রুমের মধ্যে তাকে শোয়ানো অবস্থায়, আশেপাশে সবাই। তো পরবর্তীতে তিনি জিজ্ঞেস করেন যে আসলে আমি এখানে কিভাবে আসলাম। সহকর্মী যে ছিলেন সেই রফিক, তিনি বলেন যে আসলে তিনি ওয়াশরুম থেকে ভিতর থেকে মানে তার চিৎকারের একটা শব্দ পান। তখন তিনি তাড়াতাড়ি বের হয়ে আসেন। তো বের হয়ে এসে তিনি দেখেন যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো পরবর্তীতে তিনি যখন সুস্থ হন, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তার অনেক জ্বর ছিল। তো পরবর্তীতে যখন তিনি সুস্থ হন, তখন জানতে পারেন যে এই লাশটা ছিল মা-বাবার সাথে রাগ করে ছেলেটা নাকি ফাঁসি দিছিল। তো এটা তিনি জানতে পারেন, এবং এই লাশটাকে যিনি বহন করে নিয়ে আসছে, যার গাড়িতে নিয়ে আসছে, সেও নাকি এরকম অদ্ভুত শব্দ পাইছিলেন তার গাড়ির মধ্যে, যে আমাকে কোথায় নিয়ে যাইতেছেন, বা আমি একা থাকতে পারবো না, এরকম কথাগুলো সেই লাশটা বলতেছে। সে যে ড্রাইভারটা নিয়ে আসছিল তার মুখ থেকে তিনি জানতে পারেন। এমনকি ওই লাশটার যেই মা-বাবা ছিল, তারা যখন লাশটাকে পরবর্তীতে যখন নিতে আসে পোস্টমর্টমের পরে, তখন তাদেরকে এই ঘটনাগুলো বলা হয়। তখন তারাও তাদের একটা ঘটনা বলেন, যে আসলে ছেলেটা যেই ঘরে ফাঁসি দিছিল, সেই ঘর থেকে নাকি রাত্রে এরকম শব্দ আসে যে আমি একা থাকতে পারবো না, আমার সাথে কেউ আসো তোমরা, এরকম কথা তারা শুনতে পান যে রাতের বেলা। তো পরবর্তীতে তারা ৩-৪ জন মিলে সেই ঘরের মধ্যে যেয়ে দেখছেন যে আসলে সেখানে কিছুই নাই, কিন্তু দরজাটা বন্ধ ছিল, তাই ওইখান থেকে এরকম শব্দগুলো আসতো। কিন্তু দরজা খোলার পরে দেখা গেছে যে আসলে কিছুই নাই। তো তারপর থেকে সেই মানে এই লাশটা প্রায় ৩-৪ দিন ছিল মর্গে, মেডিকেলের মধ্যে। তখন তারা এই ৩-৪ দিন প্রতিদিনই এরকম শব্দ শুনতে পাইছেন। তখন তার যেই রিলেটিভরা ছিল, তারা এই ঘটনাটা ওই ডাক্তারদের সাথে বলেন। কিন্তু তারা যেহেতু মেডিকেল সায়েন্স স্টুডেন্ট, তাদের আসলে এগুলা তারা বিশ্বাস করে না। কিন্তু সেদিন সবাই অবাক হয়ে গেছিল যে আসলে সবার তো আর মনের ভুল হইতে পারে না। তো তখন তারা মানে এই বিষয়টাকে বলেন যে ঠিক আছে, যা হইছে হইছে, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ির দরকার নেই। তো পরবর্তীতে তারা সেই লাশটাকে পরিবারের কাছে হস্তান্তর করে। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।